হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের এমএ সেমিস্টার ওয়ানের জিওগ্রাফির আমি আজকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য যে কোশ্চেন পেপার তোমাদের দিয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। কারণ তোমাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করছিলে এটা নিয়ে যে একটু ম্যাম ডিসকাস করে দিন কোশ্চেনগুলো। তো প্রথমে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সম্পর্কে কিছু কথা বলে রাখি। তো প্রথমেই বলবো এটা যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা তোমরা খুব সিরিয়াসলি নেবে এই কারণেই বলছি, কারণ এটার উপরে তোমাদের 50 মার্কস থাকে। আর অনেকেই হয়তো মনে করো যে যেহেতু এটা ডিস্ট্যান্সে হচ্ছে সেহেতু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা তোমাদের কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ফুল মার্কস প্রোভাইড করা হবে, বা অনেকে তোমরা এটাও ভেবে নাও যে হয়তো এতজনের খাতাই দেখা হবে না, এমনি গড়ে নাম্বার দিয়ে দেওয়া হবে। তো এগুলো সম্পূর্ণই তোমাদের ভুল ধারণা। কারণ আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আগের সেমিস্টারেও না অনেকে এই ধরনের ভাবনা চিন্তা রেখেছিল, অ্যান্ড পরে গিয়ে তারা কিন্তু এটার জন্য রিগ্রেট করেছে। তো তোমাদেরকে আমি আগে থেকেই সেই জন্য এটাকে সতর্ক করে দিচ্ছি এই বিষয়ে, যে অবশ্যই কিন্তু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটাকে খুব সিরিয়াসলি নেবে আর খুব ভালোভাবে অ্যান্সারগুলোকে রিপ্রেজেন্ট করবে, যাতে তোমরা ফুল মার্কস পেতে পারো। কারণ এই যে এক একটা কোশ্চেন যে 10 মার্কসের করে প্রত্যেকটা ইউনিট থেকে দিয়েছে, তাতে কিন্তু 10-এ 10 পাওয়া খুব বেশি সহজ নয়। তোমাদেরকে তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে, তবেই কিন্তু 10-এ 10 তোমরা পাবে। তো এটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে এটা কিন্তু খুব সিরিয়াসলি করবে। আচ্ছা, সেকেন্ড যে থিংটা বলছি সেটা হচ্ছে, অবশ্যই এখানে লিখেই দেওয়া রয়েছে যে সমস্তটা হাতে লিখতে হবে, এটা বেসিক জিনিস। আচ্ছা, প্রথমে খাতাটাকে কিভাবে সাজাবে সেটাও লিখে দেওয়াই রয়েছে এখানে। তো প্রথমে তোমরা কভার পেজটা প্রিন্ট আউট করে বার করবে। কভার পেজটা তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো সেই কভার পেজটা প্রিন্ট আউট করে বার করবে, আর সেখানে কিছু তোমাদের নেম বলো বা কোর্স বলো, আর আই থিঙ্ক রেজিস্ট্রেশন নাম্বার বা এই SUIN বলে যে তোমাদের আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আই থিঙ্ক ফিল আপ করতে হয়। তো যেটা পারবে না সেটার জায়গাটা ফাঁকা রেখে দিও, পরে সেটা স্যার ম্যামকে জিজ্ঞেস করে নিও। আচ্ছা, তারপরে দেবে কোশ্চেন পেপারটা, মানে এই যে কোশ্চেন পেপারটা এটা তোমরা ফুল প্রিন্ট আউট করবে। সেই কোশ্চেন পেপারটা তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের খাতার সাথে দিতে হবে। আচ্ছা, তারপরে দেবে কন্টেন্টস মানে সূচিপত্র। তোমরা পেজের নাম্বারটা লিখবে ডান দিকে, আর না বাম দিকে প্রথমে তোমরা ক্রমিক কোশ্চেনের নাম্বারটা লিখবে, যে কোন কোশ্চেনটা তোমরা কোন ইউনিট থেকে করেছো। অ্যান্ড সেকেন্ডে তোমরা কোশ্চেন যেটা করেছো সেই কোশ্চেনটা লিখবে, আর তারপরে একটা প্যারা করে সেখানে তোমরা পেজ নাম্বারটা দেবে, মানে কত পেজে কোন কোশ্চেনটা কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমরা লিখেছো। তার মানে বুঝতে পারছো তো, মোট 3টে কিন্তু স্ট্যান্ডার হবে। তোমরা এটা ভালোভাবে ছক করে কন্টেন্টটা রেডি করবে। আচ্ছা, এগুলো হয়ে গেল। এরপর আসছি অ্যান্সারে। তো অ্যান্সার তোমরা জানোই যে থিওরির পেপারে 2টো করে অপশান দেওয়া আছে, তার মধ্যে একটা যে কোনো করতে হবে তোমাদের, আর প্র্যাকটিক্যালের যে 2টো কোশ্চেন দেওয়া আছে সেই 2টো কোশ্চেনই করতে হবে, সেখানে কোনো অপশান নেই। আর খাতা বাঁধার যে বিষয়টা আছে সেখানে দেখো, এখানে কিন্তু বলেই দিয়েছে যে ডু নট স্টেবল অর ইউজ স্পাইরাল বাইন্ডিং, মানে তোমাদের স্পাইরাল বাইন্ডিংও করতে হচ্ছে না। আর অনেকেই দেখেছি করে যে ওই খাতাগুলো চ্যানেল ফাইলে দিয়ে তারপর স্টেবল করে দেয়, তো ওগুলোও একদম করতে যেও না, কারণ খাতা কিন্তু জমা নেবে না। তো যেটা এখানে বলেছে, টাই দ্য পেজেস উইথ আ থ্রেড, অর্থাৎ সুতো দিয়ে কিন্তু তোমরা বাঁধবে। এবার আর একটা জিনিস তোমাদের এখানে দিতে হবে, সেটা হচ্ছে রেফারেন্সটা তোমরা একদম যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতাটা বানাবে তার শেষ পেজে দেবে, অর্থাৎ একদম লাস্ট পেজটা হবে রেফারেন্সের। এবার এই রেফারেন্সটা তোমরা কিভাবে লিখবে সেটা ডিসকাস করতে গেলে আবার একটা ভিডিও লাগবে, যদিও অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে এই রেফারেন্সের উপরে। তোমরা একটু চ্যানেলের প্রথমের দিকের ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবে, একটু সার্চ করে দেখবে হাউ টু রাইট রেফারেন্স। তো এই আই থিঙ্ক এইভাবেই কিছু একটা লেখা রয়েছে, তো এইটা তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও।
আচ্ছা, তো প্রথমে জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজির যে দুটো কোশ্চেন রয়েছে তার প্রথম কোশ্চেনটায় কি রয়েছে না, এক্সপ্লেন হোয়াট ইজ টেম্পোরাল স্কেল অ্যান্ড ডিসকাস হাউ ল্যান্ডফর্মস চেঞ্জেস উইথ টাইম, অ্যান্ড তার সাথে রয়েছে ডেসক্রাইব হোয়াট ইজ এ ফিডব্যাক সিস্টেম। তো প্রথমে দেখো যেটা বলেছে টেম্পোরাল স্কেল কি, তো এক্সপ্লেন হোয়াট ইজ টেম্পোরাল স্কেল, এটা কিন্তু তোমরা যে কোনো জিওমরফোলজির বইতেই পেয়ে যাবে, কারণ তোমরা জানো যে দু ধরনের স্কেল হয়, টেম্পোরাল স্কেল বা টাইম স্কেল আর একটা স্পেশিয়াল স্কেল। তো টেম্পোরাল স্কেল কাকে বলে সেটা নিয়ে আর ডিসকাস কিছু করছি না, কারণ এটা তোমরা যে কোনো বইয়েতেই পেয়ে যাবে। এছাড়াও তোমরা যে এসএলএম যদি দেখো সেখানেও এটা আছে। আর তারপরে যেটা বলেছে ডিসকাস হাউ ল্যান্ডফর্মস চেঞ্জেস উইথ টাইম, এটা কিন্তু ওই টেম্পোরাল স্কেলেরই যে ভাগগুলো হয়, মানে কিভাবে একটা ল্যান্ডফর্ম টাইমের সাথে চেঞ্জ হয়, সেটাও কিন্তু তোমরা ওই টেম্পোরাল স্কেলের যখন ডিসকাস করে পড়বে সেখানেই কিন্তু রয়েছে। তো এখানে আমি একটা রেফারেন্স তোমাদেরকে দিচ্ছি, জিওমরফোলজির উপরে যে কল্যাণী পাবলিশার্সের বইটা রয়েছে সেই বইয়েতে তোমরা দেখবে 2 নম্বর পেজ থেকে 2, 3, 4, হ্যাঁ 4 অ্যান্ড 5, তার মানে 2 থেকে 5 নম্বর পেজের মধ্যে এই অ্যান্সারটা কিন্তু তোমরা ভালো করে ডিসকাস করে দেওয়া আছে, এটা পেয়ে যাবে। তো এখানে তোমরা ওই ইকুইলিব্রিয়াম, তারপর কমপ্লেক্স রেসপন্স, গ্রেডেড টাইম, জিওমরফিক থ্রেশহোল্ড, এগুলো সম্পর্কে যে দেওয়া আছে, টাইম স্কেলের যে ডিসকাশন করা আছে, এগুলো কিন্তু লিখতে হবে। আর এমনিতে তোমরা নবোদয় পাবলিকেশনের যে জিওমরফোলজির বইটা আছে ওটাতেও পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডেসক্রাইব হোয়াট ইজ এ ফিডব্যাক সিস্টেম। এটাও এগেন খুব পপুলার কোশ্চেন, অ্যান্ড এটাও যে কোনো তোমরা বইয়েতেই পেয়ে যাবে। আর এগেন আমি যদি কল্যাণী পাবলিশার্সের বইয়ের কথাই বলি, তাহলে 23 নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, হোয়াট ইজ ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সিস্টেমের মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, পজিটিভ ফিডব্যাক সিস্টেম আর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এগুলো তোমরা ভালো করে ডিসকাস করে লিখবে এবং অবশ্যই এক্সাম্পল দেবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে, ক্রিটিক্যালি কম্পেয়ার দ্য কনসেপ্ট অফ স্লোপ ডেভেলপমেন্ট থিওরি পুট ফরওয়ার্ড বাই ডব্লিউ পিঙ্ক অ্যান্ড এলসি কিং। তো এটাও এগেন খুবই সহজ কোশ্চেন। এটা দেখো তোমাদের 10 মার্কসের দিয়েছে, মানে একসঙ্গে দিয়েছে। আই থিঙ্ক 5+5, মানে পিঙ্কের থিওরি অ্যান্ড এলসি কিংয়ের থিওরি, তোমাদের দুটো থিওরিতে 5-5 করে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের সিলেবাসেও দেখবে ডেভিস, পেঙ্ক আর কিংয়ের স্লোপ থিওরি দেওয়া রয়েছে। তো এটাও তোমরা যে কোনো বইয়েতেই কিন্তু পেয়ে যাবে। তো তোমাদেরকে শুধু পেঙ্কের থিওরিটা লিখতে হচ্ছে, আর এলসি কিংয়ের থিওরিটা লিখতে হচ্ছে। এটাও তোমরা কল্যাণী পাবলিশার্সের যে বইটা রয়েছে সেই বইটাতে তোমরা পেজ নাম্বার 438-এ পেঙ্কের তত্ত্বটা পাবে, আর 441-এ তোমরা এলসি কিংয়ের তত্ত্বটা পাবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে এখানেও কিন্তু নবোদয় পাবলিকেশনের যে জিওমরফোলজি বুকটা আছে সেখানেও কিন্তু তোমাদের স্পেশালি আমি বলবো পিঙ্কের যে তত্ত্বটা সেটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। আর বাকি তোমরা যে কোনো বই থেকেই এটা পেয়ে যাবে জিওমরফোলজির, তো এটা তোমরা করতে পারো। হাইড্রোলজি অ্যান্ড ওশিওনোগ্রাফির যে দুটো কোশ্চেন রয়েছে তার প্রথম কোশ্চেন যেটা রয়েছে দেখো, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি, অ্যান্ড তার সাথে রয়েছে ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট, হোয়াট ইজ ভাদোস ওয়াটার। আচ্ছা, তো প্রথমটা যদি আমি ডিসকাস করি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি, তাহলে তোমরা দেখবে গ্রাউন্ড ওয়াটারের যে লেয়ার্সগুলো রয়েছে না, ওটাকে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট বলা হয়। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের লেয়ার্স বলতে যে কোনো বইতে তোমরা দেখবে হাইড্রোলজির এই গ্রাউন্ড ওয়াটারের চ্যাপ্টারটা খুললে যে অসম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর, এবার অসম্পৃক্ত স্তরের মধ্যেও আবার বিভিন্ন স্তর রয়েছে, আর্দ্র মৃত্তিকা স্তর, মধ্যবর্তী স্তর, কৈশিক স্তর, আর সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তরের মধ্যে আবার বেশ কিছু স্তর রয়েছে, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, এগুলো রয়েছে। তো এইগুলোকেই অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির কম্পোনেন্টস বলা হয়। এটা তোমরা যে কোনো হাইড্রোলজির বইয়েতেই পেয়ে যাবে। এছাড়া এসএলএমটাও দেখলে তোমরা পেয়ে যাবে। আরেকটা আমি যদি তোমাদের এক্ষেত্রে রেফারেন্স দিই, তাহলে আমি বলবো যে তোমরা যদি ক্লাস 12-এর জিওগ্রাফি বইটা ফলো করো,
দেখবে ওখানেও একটা গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির একটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, তো ওখান থেকে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আরও ভালোভাবে পেয়ে যাবে। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। তো এটাও এটাও খুব ইজি কোশ্চেন, এটাও তোমরা যে কোনো বইয়েতেই পেয়ে যাবে। এটাও ওই কন্ট্রোলিং ফ্যাক্টর অফ গ্রাউন্ড ওয়াটার বলতে তোমাদের অধঃক্ষেপণের প্রকৃতি বা পরিমাণ, বা অধঃক্ষেপণের স্থায়িত্ব, ভূমিরূপ বা ভূমির ঢাল, শিলার সছিদ্রতা বা শিলার প্রবেশ্যতা, শিলাস্তরের বিন্যাস, এই সমস্ত পয়েন্টগুলোর উপরে যেভাবে নির্ভর করে আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে মুভমেন্টটা, সেগুলোই লিখতে হবে। তো এটাও তোমরা এগেন ক্লাস 12-এর বইয়েতেও পেয়ে যাবে, এছাড়াও তোমরা যে কোনো হাইড্রোলজির বইয়েতে পেয়ে যাবে। আর হোয়াট ইজ ভাদস্তর, এইটাও কিন্তু তোমরা ওই একই জায়গায় পাবে। এটা অ্যাকচুয়ালি যে অসম্পৃক্ত স্তর, সেই স্তরেরই একটা অংশ হচ্ছে ভাদস্তর বা ভাদস জল আমরা বলে থাকি এটাকে। তো এটাও তোমরা ওই গ্রাউন্ড ওয়াটার লেয়ার্স যেটা আমি বললাম, সেখানেই কিন্তু এইটা পেয়ে যাবে। এটাও খুব কমন কোশ্চেন, আই থিঙ্ক তোমরা ক্লাস 12-এও এটা পড়ে এসেছো। তো এটা নিয়ে আর বেশি ডিসকাস করছি না, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, ডেসক্রাইব দ্য ওশিয়ান বেসিন ফ্লোর সিস্টেমেটিক্যালি উইথ এক্সাম্পলস ফ্রম দ্য ইন্ডিয়ান ওশিয়ান। এটাও তোমাদের খুব সহজ কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো দেখো ইজি আছে, কিন্তু এরা একটু ট্রিকিভাবে দিয়েছে বলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে কোশ্চেনটা হয়তো খুব কঠিন, বাট অ্যাকচুয়াল কোশ্চেনটা কিন্তু ইজি। কোশ্চেনের ভাষাটা কিন্তু একটু ট্রিকি দিয়েছে। তো এটাও দেখো, এটাও এই ইন্ডিয়ান ওশিয়ানের যে ফিচার্সগুলো, সেগুলোই তোমাদেরকে কিন্তু ডিসকাস করার কথা বলেছে। মানে ধরো যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে প্রশান্ত মহাসাগরের নিচে যে তলদেশের ভূপ্রকৃতি, বা ইন্ডিয়ান ওশিয়ানস অর্থাৎ ভারত মহাসাগরের ভিতরের যে ভূপ্রকৃতি, তলদেশের যে ভূপ্রকৃতি, অ্যাকচুয়ালি সেটাকেই কিন্তু ডিসকাস করতে বলেছে। অর্থাৎ তোমরা এখানে ইন্ডিয়ান ওশিয়ানসের যে রিলিফ আছে, মহাসাগরের ভিতরের যে তলদেশের ভূপ্রকৃতি, সেটাকে ডিসকাস করবে। আচ্ছা, এবার নেক্সট এর সাথে যে কোশ্চেনটা আছে, হাউ প্লেট টেকটনিক্স ইনফ্লুয়েন্স দ্য অরিজিন অফ মেজর স্ট্রাকচারাল ফিচার্স অফ ওশিয়ান ফ্লোর। এই কোশ্চেনটা তোমরা নবোদয় পাবলিকেশনের হাইড্রোলজির বইয়ের 270 নম্বর পেজে পাবে। 270 নম্বর পেজ থেকে 2-3টে পেজ আই থিঙ্ক দেওয়া আছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা এই বইটা থেকে খুব ভালোভাবে ডিসকাস করে লিখতে পারবে। আচ্ছা, তাছাড়াও আমি তোমাদেরকে আরেকটু ডিসকাসে বলে দিই, কারণ এই বইটা হয়তো সবার কাছে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে মানে বিশাল কিছু ভাবার ব্যাপার নয়। এটা অ্যাকচুয়ালি কি বলেছে জানো, যে আমরা যে প্লেট টেকটনিক্স থিওরি যেটা জিওমরফোলজিতে পড়েছি, সেটাই এখানে হবে, কিন্তু শুধুমাত্র এর পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে সেটা আমরা মহাদেশের পার্সপেক্টিভে পড়েছিলাম, এটা মহাসাগরের পার্সপেক্টিভে পড়ব। তো মহাসাগরের পার্সপেক্টিভে যদি আমরা পড়ি, তাহলে এখানে কি কি আসতে পারে বলো তো, যেটা হচ্ছে আমরা পড়েছি মধ্য সামুদ্রিক শৈলশিরা বা আগ্নেয় দ্বীপ, যেগুলো মহাসাগরীয় তলদেশের ভূপ্রকৃতিতে সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে হবে। তো মহাদেশীয় তলদেশের ভিতরে প্রধানত তোমরা দেখবে মহাদেশীয় প্রান্তভাগ বা গভীর মহাসাগর সমভূমি বা পর্যঙ্ক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা, এই তিনটে তোমাদেরকে মেইনলি ডিসকাস করতে হবে। তো এখানে ওই সেম যেগুলো বলছিলাম, যে গিরিখাত, মহাসাগরের ভেতরের যে অন্তঃসাগরীয় গিরিখাত, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। স্পেশালি আমি বলবো এই বইটা যদি পাও তো খুবই ভালো হয়। 270 পেজে এই কোশ্চেনের অ্যান্সারটা খুব ভালোভাবে ডিসকাস করা রয়েছে। এবার আসছি থটের কোশ্চেনে, ফিলোসফি অফ জিওগ্রাফির। এখান থেকে যে দুটো কোশ্চেন দিয়েছে, তার মধ্যে দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে, হোয়াই জিওগ্রাফি ইজ কনসিডার আ স্পেশাল সায়েন্স। তো এই জিওগ্রাফিকে কেন স্পেশাল সায়েন্স বলা হয়, বা বৈশ্বিক বিজ্ঞান হিসেবে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ স্পেশাল সায়েন্স, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা যে কোনো থটের বইয়েতেই পাবে। তো রেফারেন্স হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে নবোদয় পাবলিকেশনের যে থটের বইটা রয়েছে, সেই থটের বইয়ের 220 নম্বর পেজে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। দেখবে 220 নম্বর পেজের একদম লাস্টের দিকে হেডলাইনটা সুন্দর করেই লেখা আছে, বৈশ্বিক বিজ্ঞান হিসেবে ভূগোল।
আর নেক্সট এর সাথে যে কোশ্চেনটা রয়েছে, ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ পজিটিভিজম ইন জিওগ্রাফি। তো পজিটিভিজমের যে ব্যাখ্যা রয়েছে যে কোনো থটের বইতেই পেয়ে যাবে, সেইটাই তোমরা লিখবে সুন্দর করে যে কি কি ইম্প্যাক্ট পড়েছে। যেমন ধরো পজিটিভিজমের জন্য আমাদের জিওগ্রাফিতে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সেটা বেশি হয়েছে, যুক্তিযুক্ত যে থটসগুলো সেগুলো এসেছে। তো এগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট করে লিখে দিও। তো এটাও আর এক্সট্রা ডিসকাস করছি না, কারণ এটা ইজি কোশ্চেন, তোমরা যে কোনো বইয়েতে পেয়ে যাবে। আচ্ছা, এবার লাস্ট যে কোশ্চেনটা রয়েছে থিওরির, হোয়াট ইজ দ্য বেস্ট মেথড ফর স্টাডিং জিওগ্রাফি, দ্য নোমোথেটিক অর ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। তো নোমোথেটিক অ্যাপ্রোচ আর ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ, অর্থাৎ নোমোথেটিক মানে নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গি আর ইডিওগ্রাফিক মানে ভাবলেখী দৃষ্টিভঙ্গি। অ্যাকচুয়ালি নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গিটায় আমরা বিভিন্ন মডেলের সাহায্যে, বিভিন্ন সূত্রর সাহায্যে ভূগোলের যে টপিকগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করে থাকি। আর ভাবলেখী দৃষ্টিভঙ্গি বা ইডিওগ্রাফিক অ্যাপ্রোচে আমরা যে সমস্ত ভৌগোলিক বিষয়গুলো রয়েছে সেগুলোকে বর্ণনামূলকভাবে ব্যাখ্যা করে থাকি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে জিওগ্রাফির ক্ষেত্রে, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মডেলের ব্যবহার যেখানে হচ্ছে বা যেখানে সায়েন্টিফিক ওয়েতে সূত্র দিয়ে বিষয়গুলোকে ডিসকাস করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু, সেই মেথডটাই কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে আইডিয়াল মেথড হবে। অর্থাৎ এখানে কি হবে না, নোমোথেটিক অ্যাপ্রোচ যেটা রয়েছে, নোমোথেটিক মেথড যেটা রয়েছে সেটাই কিন্তু জিওগ্রাফির স্টাডির ক্ষেত্রে বেস্ট মেথড হবে। তো নোমোথেটিক অ্যাপ্রোচটা কি তোমাদেরকে আমি একটু বলে দিলাম, তো সেটা তোমরা ডিটেলসে ডিসকাস করে লিখবে। আর তারপরে কনক্লুশনে এসে এটা লিখবে যে দ্যাটস ওয়াই নোমোথেটিক অ্যাপ্রোচ ইজ বেস্ট ফর স্টাডিং ইন জিওগ্রাফি। তো এটা তোমরা যে কোনো থটের বইয়েতেই পাবে। নোমোথেটিক অ্যাপ্রোচ আর ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ যেখানে রয়েছে, এটা সেখান থেকে তোমরা নিজের ভাষায় একটু গুছিয়ে লেখো, কারণ এই কোশ্চেনটা একদম ডাইরেক্ট বই থেকে অ্যান্সার করার মতো নয়, এটা একটু নিজের ভাষায় লেখার মতো কোশ্চেন কিন্তু। আচ্ছা, এবার নেক্সট এর সাথেই যেটা আছে, হাউ জিওগ্রাফি ইজ ইউনিক ফ্রম দ্য আদার সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনস। এটাও এগেন একদম বইয়ের ভাষায় লেখার মতো কোশ্চেন নয়, এটাও একটু নিজের ভাষায় সুন্দর করে লেখার মতো কোশ্চেন। তো জিওগ্রাফি অন্যান্য সোশ্যাল সায়েন্স সাবজেক্টের থেকে ইউনিক একটাই কারণে, মানে একটা নয়, বিভিন্ন ধরনের কারণ আছে। তো কি কি কারণ রয়েছে তার মধ্যে আমি যদি একটু তোমাদের কনসাইসলি বলার চেষ্টা করি, যেটা তোমরা ডিসকাস করে একটু ভালোভাবে লিখবে, নিজের ভাষায় লিখবে, সেটা হচ্ছে, দেখো, যে কোনো সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে পড়ানো হয় না। জিওগ্রাফিতে চেষ্টা করা হয় যে সায়েন্টিফিক ওয়েতে আমরা যতটা সম্ভব প্রাকৃতিক বলো বা মানবিক বিষয়গুলো যেগুলো আমাদের টপিকে থাকে সেগুলো আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করি, তার মডেল ব্যবহার করতে পারি, বা সেটার বাস্তবতাকে আমরা দেখি, মানে বাস্তবে সেই জিনিসটার কি প্রয়োগ বা বাস্তবে সেটা কতখানি যথার্থতা রয়েছে সেই জিনিসটা আমরা দেখি। তো সেই বাস্তবতা একটা বিষয় হতে পারে যে জিওগ্রাফি সাবজেক্টটা অন্যান্য সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের থেকে এই জায়গাতে আলাদা। আচ্ছা, এবার আরেকটা যেটা রয়েছে, যে অন্যান্য সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে তোমরা দেখবে যে কোনো একটা টপিকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। যেমন ধরো, আমরা যদি হিস্ট্রির কথা বলি, হিস্ট্রিতে কিন্তু তোমরা শুধুমাত্র ওই অতীতের যে কথা বা অতীত থেকে বর্তমান পর্যন্ত যেভাবে আমাদের সমাজ অগ্রগতি করেছে শুধুমাত্র সেই টপিকের উপরেই কিন্তু রয়েছে। কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা দেখবে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে এই সাবজেক্টটা পড়তে গেলে তোমরা দেখবে যে তোমরা সেখানে ভৌতবিজ্ঞানেরও কিছু টপিক পাচ্ছ, তোমরা জীবনবিজ্ঞানেরও কিছু টপিক পাচ্ছ, তোমরা ইতিহাসেরও কিছু টপিক পাচ্ছ, আবার জিওগ্রাফি নিজস্ব টপিক তো কিছু আছেই। তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়। তো এটা তোমরা বলতে পারো। আর যেটা বলতে পারো, জিওগ্রাফি যেহেতু একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেক্ষেত্রে কী হয় যে একটা স্টুডেন্টদের একটা বাস্তব অভিজ্ঞতা হয়, একটা পরীক্ষা নিরীক্ষা করার যে মেন্টালিটি সেটা তৈরি হয়, সত্য যাচাই করার যে ক্ষমতা সেই
পার্সপেকশনটা, সেই পার্সপেক্টিভটা তৈরি হয়। তো এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে ডিসকাস করে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে পারো। আর যদি কেউ এত ক্রিয়েটিভভাবে ডিসকাস না করতে পারো, তাহলে অফকোর্স এই প্রথমের কোশ্চেনটা লিখে দিও, হোয়াই জিওগ্রাফি ইজ কনসিডার এ স্পেশাল সায়েন্স অ্যান্ড পজিটিভিজমের ইম্প্যাক্টটা। কারণ এখানে অ্যাকচুয়ালি নাম্বারটা পাওয়া সবথেকে বেশি দরকার তোমাদের। তাই হাতে যেহেতু একটা অপশান আছে অলরেডি, তো তোমরা চাইলে এই কোশ্চেনটাও কিন্তু লিখতে পারো। আচ্ছা, এবার নেক্সট এই কোশ্চেনটার রেফারেন্স হিসেবে আমি তোমাদের আরেকটা জিনিস দিতে পারি, যেটা আমার এই চ্যানেলের ফার্স্ট যে ভিডিওটা রয়েছে, আই থিঙ্ক হেডলাইনটা ছিল মেবি হোয়াট ইজ জিওগ্রাফি, এই ধরনের কিছু। মোটামুটি ফার্স্ট যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। এই যে কোশ্চেনের অ্যান্সারটা যদি তোমরা লিখতে চাও নিজে থেকে, আমার মনে হয় ওটাই তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ওই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু রেফারেন্স হিসেবে তোমাদের অ্যান্সারে অ্যাড করতে পারবে। তো অবশ্যই দেখে নিও ওই ভিডিওটা, যারা এই কোশ্চেনটা লিখতে চাইছো। আর যদি নাও লিখতে চাও, তাহলেও বলবো একবার দেখে নিও। অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে তোমাদের ওই ভিডিওটা কিন্তু দেখাটা খুব দরকার। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আশা করছি।